ক্লাস 5 রামা ইন এক্সাইল আমরা গতদিন পড়েছি এবং তারপরের দিন গতদিনের আগের দিন এটা পড়েছি। তারপরের দিন তোমাদের কতগুলো কোশ্চেন দেওয়া হয়েছে, কোশ্চেন আর নেই, কোশ্চেন আনসার যেটা সেটা সবই দেওয়া হয়েছে, আর যে বাদ বাকি টাস্কগুলো থেকে গিয়েছে। তো আজকে আমরা সেটা করব। তোমরা খাতা বই রেডি করো। আর তার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই যে এপ্রিল মাসের মাঝামাঝি তোমাদের ফার্স্ট টার্ম এক্সামিনেশনটা হবে। তোমরা এপ্রিলের মাঝামাঝি তোমরা প্রশ্নপত্র, কোশ্চেন পেপার সমস্ত সাবজেক্টে পেয়ে যাবে। যেগুলো 100 নম্বরের তোমাদের হতো আর কি এমনি স্বাভাবিক অবস্থায়, সেটা হবে 50 নম্বর, এবং যেটা 50 নাম্বারসের হতো সেটা হবে 25 নাম্বারস, ফুল মার্ক। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার হবে টোটাল 50 মার্কস, আউট অফ হুইচ তোমার এনআরআর হবে 35 অ্যান্ড গ্রামার 15। এনআরআর 35, গ্রামার 15। এবার এই এনআরআরে তোমরা কি পড়লে পরে ফার্স্ট টার্ম পরীক্ষা তোমাদের দেয়া যাবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা তো অ্যাপেল ট্রিটা তোমরা পড়েছো নাকি? প্রথমে কি ছিল তোমাদের? না, প্রথমে ছিল, হ্যাঁ, প্রথমে অ্যাপেল ট্রি ছিল, বয় অ্যান্ড দ্য অ্যাপেল ট্রি। আচ্ছা আচ্ছা, এবার তোমরা 3 men of Gotham, 3 men of Gotham এটা থাকবে, এখান থেকে থাকবে, দ্য ভায়োলেট থেকে থাকবে, আর রামা ইন এক্সাইল এটা থেকে থাকবে। এই তিনটে থেকে তোমাদের ফার্স্ট টার্মের প্রশ্ন থাকবে। এর বাইরে আর যে আগে যেটুকু পড়া হয়েছে তোমার ওইটা থেকে আর থাকবে না। যেটা থেকে আমরা দিয়ে দিয়েছি আগে তার থেকে আর থাকবে না, তোমাদের এই তিনটের থেকে থাকবে। দ্য ভায়োলেট, 3 men of Gotham আর রামা ইন এক্সাইল, এই তিনটে থেকে তোমাদের ফার্স্ট টার্মের প্রশ্ন থাকবে। তারপরে আমরা আরও এগিয়ে যাব, তখন সেকেন্ড টার্মের কথা চিন্তা করা যাবে। এই তিনটে তোমরা ভালো করে পড়বে। এর প্রশ্ন উত্তর মানে কোশ্চেন অ্যান্সার এবং অন্যান্য যা কিছু আছে সবগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এর থেকেই থাকবে। বেশ, তাহলে আমাদের এবার যে বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা আজকে পড়ব। চলো আমরা সেখানে যাই। দেখো, এগুলো হয়েছিল আমাদের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, সে 5টাই হয়েছিল। হোয়াট ডিড লক্ষ্মণ সি আফটার ক্লাইম্বিং আপ দ্য টল ট্রি, এটা হয়েছিল। তারপরে হোয়াই ওয়াজ লক্ষ্মণ অ্যালার্মড অ্যাট হোয়াট হি স ফ্রম দ্য ট্রি। তারপরে হাউ ডিড রামা রিবিউক হিজ ব্রাদার, হাউ ডিড রামা গ্রিড ভরত, হোয়াট ডিড ভরত রিকোয়েস্ট রামা টু ডু, হোয়াই ডিড ভরত বেগ অফ রামা টু গিভ হিম হিজ স্যান্ডালস, when and how did Rama take his rightful place on the golden throne। এগুলো হয়েছে তোমাদের, আর দ্বিতীয়বার দেওয়া দরকার নেই। এবার দেখো, ফলোয়িং কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য প্লট ওয়াজ টু ড্রাইভ রামা ইন্টু এক্সাইল সো দ্যাট, মানে যে ছকটা কষা হয়েছিল রামকে বনবাসে পাঠাবার জন্য, সেটা কেন? দ্যাট ভরত কুড ইজিলি সিট আপন দ্য থ্রোন অফ অযোধ্যা, যাতে ভরত খুবই সহজে অযোধ্যার সিংহাসনে বসতে পারে।
বি দেখো, রামা প্রমিসড ভরত দ্যাট হি উড স্পেন্ড হিজ ইয়ার্স অফ এক্সাইল ইউজফুলি সো দ্যাট দে শুড শাওয়ার রিচ ব্লেসিংস অন হিজ পিপল। রামচন্দ্র ভরতের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই যে তার বনবাসের 14টি বছর তিনি যেমন তেমনভাবে কাটাবেন না, তিনি এমনভাবে কাটাবেন যে এইগুলোই তার প্রজাদের উপরে তোমার আশীর্বাদের মানে বর্ষণ করবে, আশীর্বাদ বর্ষণ করবে। বেশ, তারপরে ভরত উড নট সিট আপন দ্য থ্রোন বিকজ ভরত সিংহাসনে বসবেন না, কারণ হি উড রুল অযোধ্যা অনলি অন রামাজ নেম, তিনি রামের নামে অযোধ্যা শাসন করবেন, তাই তিনি সিংহাসনের উপরে বসবেন না। দ্য পিপল অফ অযোধ্যা রিজয়েসড বিকজ রামা রিটার্ন টু অযোধ্যা অ্যান্ড টুক হিজ রাইটফুল প্লেস আপন দ্য গোল্ডেন থ্রোন। অযোধ্যার মানুষেরা খুব আনন্দ করলো আর কি, কেন না রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন এবং তিনি তার ন্যায্য জায়গা যে স্বর্ণ সিংহাসন সেইটা তিনি গ্রহণ করেছেন। এবার এসো ওয়ার্ড প্র্যাকটিস। তোমাদের বইয়ের মধ্যে কি লেখা আছে দেখো, আগে বইটা বের করো, বই না করলে তো হবে না। ওয়ার্ড প্র্যাকটিস, আমি সবটা তো লিখতে পারিনি, এখানে বইয়ে পাবে। দ্য ওয়ার্ড প্র্যাকটিসে কি আছে, ওয়ার্ড প্র্যাকটিস, হ্যাঁ ওয়ার্ড প্র্যাকটিসে আছে ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। হ্যাঁ, ওভারকাম, উই শুড follow the rules, restrictions and advices of the health department to overcome the corona crisis. এটা তোমাদেরও একটা মনে রাখার জিনিস যে করোনার এই যে বিপদ, এর থেকে মানে বেরিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে না, নিয়মাবলী, যে নিষেধাজ্ঞাগুলি এবং উপদেশগুলি যে আমাদের স্বাস্থ্য বিভাগ ভারত সরকারের যা দিচ্ছে, ভারত সরকারের হোক বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হোক, সেগুলো আমাদের খুব ভালোভাবে মেনে চলতে হবে। তবেই আমরা করোনা ক্রাইসিস থেকে উদ্ধার পাব। সুতরাং কি, উই শুড ফলো দ্য রুলস, রেগুলেশনস অ্যান্ড অ্যাডভাইসেস অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট টু ওভারকাম দ্য করোনা ক্রাইসিস। তারপরে কি আছে, beware of the coronavirus and always use the face mask. এটাও একটা তোমার পরামর্শ তোমাদের, যে তোমরা করোনা ভাইরাসকে ভয় করবে, কোন সময় ঢুকে যাবে বলা যায় না, তো সেই জন্য ভয় করবে এবং তার থেকে সাবধান থাকবে এবং সব সময় মুখে মাস্ক ব্যবহার করবে। আচ্ছা, তারপরে এমব্রেসড, এটাকে ওভারকাম মানে উতরে যাওয়া, মুক্তি পাওয়া, বা ওটাকে তোমার পেরিয়ে যাওয়া। আর বিওয়ার মানে সাবধান হওয়া। এমব্রেস মানে আলিঙ্গন। অজয় অ্যান্ড বিজয়, দ্য টু ব্রাদার্স এমব্রেসড ইচ আদার। অজয় আর বিজয় দুই ভাই, তারা পরস্পরকে আলিঙ্গন করল। টেম্পটেড মানে একটু উত্তেজিত হয়ে যাওয়া। সরি, আই হ্যাভ বিন টেম্পটেড ফর এ হোয়াইল। দুঃখিত, আমি কিছুক্ষণের জন্য একটু উত্তেজিত হয়ে গেছিলাম। মেক সেন্টেন্স হলো মেক সেন্টেন্সেস to show the different meanings of the following words. এটা আমি তোমাদের বলছি, দেখো একই ওয়ার্ড কিন্তু তার মানে দুটো। টিয়ার্স মানে অশ্রু, আবার টিয়ার মানে তোমার ছেঁড়া। When he heard the news of his mother's death, he burst into tears. সে যখন তার মায়ের মৃত্যুর সংবাদ শুনল, তখন সে কান্নায় burst into tears মানে কান্নায় ভেঙে পড়া। পেপার টিয়ার্স ইজিলি, কাগজ সহজেই ছেঁড়া যায়। শাওয়ার, টেক এ শাওয়ার অ্যান্ড মেক ইউর সেলফ ফ্রেশ। তুমি একটা শাওয়ার নাও মানে
স্নান করো আর কি, এবং ফ্রেশ হও। আর এখানে একটা অন্য মানে আছে, দিস ম্যান ইজ রিচ বাট ভেরি কাইন্ড, হি ডিসাইডেড টু শাওয়ার হিজ ওয়েলথ টু দ্য পোর। মানুষটি খুব ধনী কিন্তু দয়ালু, কিন্তু খুব দয়ালু। মানুষটি ধনী কিন্তু খুব দয়ালু। তিনি ঠিক করেছেন যে তিনি তার সম্পত্তি গরিবদের মধ্যে দান করে দেবেন। বুঝতে পেরেছ? এখানে শাওয়ার মানে দান করা। ব্রেক, ব্রেক মানে ভেঙে যাওয়া, আর ব্রেক মানে আবার অবসর নেওয়া, একটু ছুটি নেওয়া, অবসর নেওয়া। টেক এ ব্রেক অ্যান্ড গেট সাম রেস্ট, একটু অবসর নাও এবং আরাম করো। বি কেয়ারফুল, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, সাবধান কাঁচটা ভেঙে দিও না। সুইট, সি লাভ সুইট ভেরি মাচ, এই ভেরি মাচটা লাল হবে না, এটা নীল হবে। সে মিষ্টি খুব ভালোবাসে। হি ডাজ এভরিথিং অ্যাট ইজ সুইট উইল, এখানে সুইট কিন্তু মিষ্টি নয়, এখানে সুইট মানে হলো শুভ, আর উইল মানে ইচ্ছা। সে সব কিছুই করে তার শুভ ইচ্ছা থেকে বা শুভেচ্ছা থেকে। এখানে সুইট মানে মিষ্টি, আর এখানে সুইট মানে শুভ বা ভালো। লিভ, হি উইল লিভ দিস প্লেস ভেরি সুন, সে এই জায়গাটা খুব তাড়াতাড়ি ত্যাগ করে যাবে। এখানে লিভ মানে ত্যাগ করা। মাই ফাদার ইজ অন লিভ নাও, আমার বাবা এখন ছুটিতে আছেন, এই লিভ মানে ছুটি হলো। এবার দেখো, হোয়াট আর দ্য নাউন ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই শব্দগুলো নাউনে কী হবে? ডিস্টার্ব, ডিস্টারব্যান্স, ডিস্টার্ব মানে বিরক্ত করা, ডিস্টারব্যান্স মানে বিরক্ত, প্রোটেক্ট মানে রক্ষা করা, প্রোটেকশান মানে রক্ষা, অ্যাসিওর মানে আশ্বস্ত করা বা তোমার গ্যারান্টি দেওয়া আর কি, অ্যাসিওরেন্স মানে গ্যারান্টি বা আশ্বাসন, প্রুভ মানে প্রমাণ করা, আর প্রুফ মানে প্রমাণ। দেখো, ডিস্টার্ব, ডিস্টারব্যান্স, প্রোটেক্ট, প্রোটেকশন, অকুপাই, অকুপ্যান্সি, অকুপাই মানে অধিকার করা, আর অকুপ্যান্সি মানে অধিকার। আচ্ছা, অ্যাসিওর মানে অ্যাসিওর থেকে অ্যাসিওরেন্স, প্রুফ থেকে প্রুফ। আরেকবার এটা দেখিয়ে দিই, পরেরটা একটু বড় আছে, দেখছি, দেখো গোড়াটা থেকে দেখিয়ে দিই। এইটুকু হয়ে গেছে। দেখো, ওভারকাম, উই শুড, এটা ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। ওভারকাম, উই শুড ফলো দ্য রুলস, রেস্ট্রিকশনস অ্যান্ড advices of the health department to overcome the corona crisis. Beware, beware of the coronavirus and always use the face mask. Embraced, Ajoy and Bijoy, the two brothers, embraced each other. Tempted, sorry, I have been tempted for a while. Make sentences to show two different meanings of the following words. Tears, when he heard the news of his mother's death, he burst into tears. Paper tears easily. Shower, take a shower and make yourself fresh. This man is rich but very kind. He decided to shower his wealth to the poor. Break, take a break and get some rest. Be careful, don't break the glass. Sweet, she loves sweet very much. He does everything at his sweet will. Leave, he will leave this place very soon. My father is on leave now. What are the noun forms of the following words? Disturb, disturbance, protect, protection, occupy, occupancy. তারপরে assure, assurance, prove, proof. এইবার 4 নম্বর প্রশ্ন দেখো, সামথিং টু ফাইন্ড আউট, এটা বই থেকে পড়তে হবে। I will, দেখো কোশ্চেন নাম্বার 4 দেখো, সামথিং টু ফাইন্ড আউট। I will live my years of exile in idleness. I will not live my years of exile in idleness. আমি আমার এই তোমার বনবাসের বছরগুলি অলসতার মধ্যে দিয়ে কাটাবো না। সে ড্রামা টু হিজ ব্রাদার ভরত, রামচন্দ্র তার ভাইকে বললেন। হাউ ডিড রামা স্পেন্ড হিজ ইয়ার্স অফ এক্সাইল,
রামচন্দ্র কিভাবে তার বনবাসের বৎসরগুলিকে কাটিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে রামচন্দ্র বনবাসের বছরগুলোতে অনেক কিছুই করেছিলেন, যেগুলো তোমার অদরকারি, মানে যেগুলো তার প্রজাদের কোনো কাজে লাগেনি। যেমন ধরো, সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল এবং সুগ্রীবের হয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তারপরে সীতাকে উদ্ধারের জন্য তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। এরকম ছোট কিছু, আরও অনেক কিছু, বড় ছোট মিলে অনেক কিছু করেছিলেন। কিন্তু সেগুলোতে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন যে আমার এই 4 বছর আমি এমনভাবে কাটাবো যেটা আমার প্রজাদের উপরে আশীর্বাদের মানে একদম ঝর্ণা ঝরিয়ে দেবে। তো তিনি আর কি করেছিলেন সেইটা আমরা দেখি। Majority of his time in exile was spent in acquiring knowledge and in interacting with saints and learned men who had more experience in the world affairs. তার বনবাসের বেশিরভাগ সময়টাই তিনি কাটিয়েছিলেন জ্ঞান অর্জন করে এবং সাধু সন্ন্যাসীদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের সঙ্গে ভাব আদান প্রদান করে, ভাব বিনিময় করে, ভাবের আদান প্রদান করে, এবং সাধুদের সঙ্গে এবং শিক্ষিত মানুষদের সঙ্গে যাদের অনেক বেশি অভিজ্ঞতা ছিল জগৎ সম্পর্কে। তাহলে রামচন্দ্র সেই সময়টা নষ্ট করেননি। তিনি সাধু সন্ন্যাসীর কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন এবং জগৎ সম্পর্কে ধ্যান ধারণা তার তিনি সমৃদ্ধ করেছিলেন এমন শিক্ষিত মানুষদের কাছ থেকে যারা পৃথিবী সম্পর্কে খুব ভালোভাবে অভিজ্ঞ, মানে জগৎ সম্পর্কে। হি ডেভেলপড অ্যান অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য নেচার, তিনি প্রকৃতির প্রতি আকর্ষণ বাড়িয়েছিলেন। অ্যান্ড লার্ন টু ডিপেন্ড অন মিনিমাম রিসোর্সেস ফর লিভিং, এবং কি করে খুব অল্প সংস্থানে জীবনযাপন করতে শেখা যায়, অল্প সংস্থানের উপরে নির্ভর করে কি করে জীবন কাটানো যায়, এইটা তিনি শিখেছিলেন। তার শেখার প্রয়োজন ছিল, কেন রামচন্দ্র তো ছিলেন রাজার ছেলে, তার তো ওই বনে গিয়ে তোমার ফল মূল পাতা এসব খেয়ে থাকা অভ্যাস ছিল না। তিনি গরিব মানুষের মতন অল্প খেয়ে বা তোমার অল্প কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় না পরে কম দামি কাপড় পরে থাকার অভ্যাস তার ছিল না। রাজার ছেলের কীরকম থাকার অভ্যাস তো তোমরা বুঝতেই পারছো। স্যার সব প্রচুর সম্পত্তি, প্রচুর খাবার, প্রচুর দাবার, প্রচুর ধন, প্রচুর রত্ন, মানে সে একদম বিলাসী জীবন ছিল। সেখান থেকে তিনি যখন বনবাসে চলে গেলেন, রাজার ছেলে সেখানে তার কষ্ট হবে, সেই কষ্ট যাতে কমে অল্প জিনিস নিয়ে কি করে আমি জীবন ধারণ করতে পারি সেটা তিনি শিখেছিলেন এবং তার স্ত্রী এবং ভাইকে নিয়ে তিনি ওইভাবেই জীবনযাপন করেছিলেন। তোমার অযোধ্যা থেকে তো আর রাজপ্রাসাদ থেকে তো তার জন্য খাবার দাবার কাপড় চোপড় যেত না, তাকে সেইখানেই তার ব্যবস্থা করতে হতো। এই যে শিক্ষা একজন রাজার, এটা খুব বড় শিক্ষা। এতে তিনি বুঝতে পারবেন তার প্রজারা, যার গরিব প্রজারা কীভাবে দিনে যাপন করেন। তো রামচন্দ্র এমনি রাজা ছিলেন যিনি তার গরিবের জীবনও তিনি অতিবাহিত করেছেন বনবাসে। কি খেয়েছেন না খেয়েছেন, কোনো একবেলা খেয়েছেন একবেলা খাননি, এমন রাজা ছিলেন রাজা রামচন্দ্র। বুঝতে পারলে? তাহলে তিনি বনবাসে কি শিখেছিলেন, কি করেছিলেন, সেইটা আমি ওই যুদ্ধ বিগ্রহের কথা এখানে বললাম না, সেটা বলে তাতে প্রজাদের কোনো লাভ হয়নি। তিনি তার ব্যক্তিগত কারণে সীতা উদ্ধারের জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং সুগ্রীবের সখা হয়ে তিনি একটা যুদ্ধ করেছিলেন। আরও হয়তো দু একটা আছে, আমার ঠিক মনে নেই, কিন্তু ওইগুলো এখানে অপ্রয়োজনীয়। এখানে দিতে হবে রামচন্দ্র কি শিখে এসেছিলেন যাতে তার প্রজার উপকার হয়। এটা তোমরা শুনলে। আরেকবার আমি বলে দিচ্ছি, তিনি শিখেছিলেন সন্ন্যাসী এবং শিক্ষিত মানুষদের সঙ্গে ভাব বিনিময়, কথাবার্তা, আলাপ আলোচনা করে জগৎ সম্পর্কে অনেক কিছু তিনি শিখেছিলেন। কাদের কাছ থেকে শিখেছিলেন? যাদের এই জগৎ সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞতা, তাদের কাছ থেকে। আর কি করেছিলেন? প্রকৃতির প্রতি তার আকর্ষণকে বাড়িয়েছিলেন। প্রকৃতির গাছপালা, জীবজন্তু, প্রকৃতির যে সম্পদ
তার প্রতি তার আকর্ষণ তিনি বাড়িয়েছিলেন, এবং আকর্ষণ বাড়লেই তাদের রক্ষণাবেক্ষণের উপরে তার একটা চিন্তা আসবে। আর শিখেছিলেন খুব অল্প জিনিসপত্র, মানে অল্প সংস্থানের উপর নির্ভর করে কি করে জীবনযাপন করা যায়। এই তিনটেই খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষত একজন রাজার কাছে। বেশ, এটা তোমরা এখন তো একটু বড় হয়েছো, যে জন্য একটু বেশি বড় করে বললাম, আমি ক্লাস 5-এর ছাত্র, তোমরা বুঝবে। তো এই ছিল রামচন্দ্র। হ্যাঁ, রাজা রামচন্দ্রের এই চরিত্র, এবং এই রকমই তিনি মানুষ ছিলেন। তিনি কত কষ্ট করে এসবগুলো তিনি বনবাসে থেকে, বাবাকে যেহেতু কথা দিয়েছিলেন, সুতরাং সেই কথা তিনি নড়চড় হতে দেননি। তিনি 14 বছর অশেষ কষ্ট করে বনবাসে কাটিয়েছেন। এবং কিভাবে তোমাকে বললাম এখানে আমি, যে খাবার কষ্ট, থাকার কষ্ট, কাপড়ের কষ্ট, এসব তিনি অতিক্রম করে তবেই তিনি রামচন্দ্র হয়েছিলেন। বেশ, আজকে এই পর্যন্তই। পরের দিন তোমাদের নতুন হবে, আর তো কিছু নেই। পরের দিন তোমাদের নতুন হবে। আজকে এটা শেষ হয়ে গেল। আর আমি আবার বলছি, তোমাদের পরীক্ষা, তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা এপ্রিল মাসেই হবে। এপ্রিল মাসের মাঝামাঝি কি 2 একদিন দেরি হতে পারে। সমস্ত প্রশ্ন দেওয়া হবে। তোমরা মে মাসের 15 তারিখ পর্যন্ত সময় পাবে, কিন্তু খাতাটি ঠিক সময়ে জমা দিতে হবে। কেননা এবার নম্বর তো খাতায় হবে না, তোমাদের খাতা দেখা হবে, মার্কশিট তৈরি হবে। সেই মার্কশিটে তোমাদের নম্বর দেওয়া হবে, সেগুলো তৈরি করতে সময় লাগবে। সুতরাং তোমরা যদি খাতা দেরি করে দাও, তাহলে পরে আমাদেরও ওটা দিতে দেরি হয়ে যাবে, সব গোলমাল হয়ে যাবে। সুতরাং খাতাটা তোমরা দেবে। আরেকবার বলে দিই, তোমরা পড়বে 3 Men of Gotham, দ্য ভায়োলেট আর রামা ইন এক্সাইল। এই 3টে থেকে তোমাদের প্রশ্ন আসবে। তাহলে আজকের মতন এখানেই। গুড বাই অ্যান্ড